হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের একটা ভিডিওতে আর্টিকেল সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা আর্টিকেলের উপরে বেশ কিছু প্র্যাকটিস করে নেব। আমি প্রত্যেককেই বলবো ধৈর্য ধরে এই ক্লাসটা প্রত্যেককেই করতে। আশা রাখছি এই ক্লাসের পরে তোমাদের মনে থাকা আর্টিকেল সম্পর্কিত নানান প্রশ্নের সমাধান কিন্তু মিলবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা। দেখো, আমরা প্রথমে পেয়েছি শি লিভস ইন ড্যাশ হাট। তো এটা খুবই সহজ। আমরা এই যে শব্দটা পেয়েছি হাট, এর আগে আমরা এ এন দি বসাবো নাকি নো আর্টিকেল অর্থাৎ কোনো আর্টিকেল বসাবো না? অবশ্যই আমরা জানি যে ইংলিশে যে সমস্ত শব্দগুলোকে গোনা যায় তাদের আগে আমাদেরকে কিন্তু একটা আর্টিকেল ব্যবহার করতে হয়। তো এখানে দেখো হার্ট, এখানে এইচ দিয়ে রয়েছে, আর এইচটা কি? কনসোনেন্ট। আমরা জানি যে কনসোনেন্টের আগে এ বসে। এখন ছোট্ট করে একটু আমি স্মরণ করিয়ে দিই কনসোনেন্ট কোনগুলো। এ, ই, আই, ও, ইউ এইগুলো হচ্ছে ভাওয়েল, আর এইগুলো বাদ দিয়ে যা পড়ে থাকে সবগুলো কিন্তু কনসোনেন্ট। তাহলে আমরা পাচ্ছি এক দাগের সঠিক উত্তর কিন্তু সি। তো আমরা এবার দুয়ের দাগেরটা একটু দেখে নেই। দেখো বলছে ড্যাশ আয়রন ইজ আ ইউজফুল মেটাল। তো এখানে আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমটা তো হচ্ছে এই যে এ, ই, আই, ও, ইউ এগুলোকে আমরা ভাওয়েল বলি, আর এদের আগে কিন্তু আমরা সবসময় অ্যান বসাই। কিন্তু এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে ইউজফুল, এখানে ইউ রয়েছে, সেটা তো ভাওয়েলের মধ্যে, তবুও কিন্তু এর আগে আমরা এ বসিয়েছি। কেন এ বসালাম? কারণ এখানে দেখো আমরা জানি যে নাউনের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে কিন্তু এ বসে। যেহেতু ইউ এ মানে ইউ দিয়ে শব্দটা শুরু হলে উচ্চারণটা হচ্ছে ইউজফুল, ইউ এর মতো, তাই কিন্তু এর আগে আমরা এই ইউ এর আগে কিন্তু আমরা এ বসিয়েছি। ঠিক একই রকম ভাবে দেখো ইউরোপিয়ান, ইউ দিয়ে বানানটা শুরু হয় কিন্তু তার উচ্চারণটা হয় ইউ এর মতো, তাই কিন্তু আমরা ওই ইউরোপিয়ান ওর আগেও কিন্তু আমরা অ্যান বসাই না, ওখানেও কিন্তু আমরা এ বসিয়ে থাকি। তো চলো আমরা এখানটায় আরেকটা বিষয় লক্ষ্য করি, যেটা আমাদের মূল প্রশ্ন, যে ড্যাশ আয়রন, এই আয়রনের আগে আমরা কি কোনো আর্টিকেল বসাবো অর্থাৎ এ এন টি বসাবো কি বসাবো না, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো এখানে আয়রনটা কোন নাউন? আয়রনটা কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা আমরা প্রত্যেকেই জানি যে আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? যেগুলো দ্বারা কোনো রকম কোনো পদার্থের নাম বোঝায়। যেমন ধরো সেটা ধরো স্টিল হতে পারে, আয়রন হতে পারে, ওয়াটার হতে পারে, মিল্ক, লিকুইড, যে কোনো সবকিছু জিনিস কিন্তু ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। তো ঠিক তেমনি আয়রন এটাও একটা পদার্থ, এবং এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। আর নিয়মটা কি বলছে, যে কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে, কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা কিন্তু কোনো রকমের আর্টিকেল বসাবো না, অর্থাৎ এটা কিন্তু নো আর্টিকেল হবে। তো চলো এবার আমরা তিন দাগাটা দেখি কি বলছে। জুহি ইজ ড্যাশ অ্যাক্ট্রেস। খুব সহজ। এখানে অ্যাক্ট্রেসের এটা হচ্ছে ভাওয়েল, আর আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে, এটা সাধারণ নিয়ম, এটা হচ্ছে অ্যান হবে। তোদের এবার চার দাগটা দেখে নেই। দেখো বলছে উই ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, আমরা জল খাই। তো এখানে আমরা এই নিয়মটা দেখো আমরা দুই দাগেও খেয়াল করেছি। ওয়াটারটা কি নাউন? ওয়াটারটা কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা কি বসাই না? কোনো রকম আর্টিকেল বসাই না। তাই কিন্তু এখানে আমরা এ এন ডি কিছুই বসাতে পারবো না, অর্থাৎ চার দাগেও কিন্তু আমাদের হবে নো আর্টিকেল, অর্থাৎ এখানে আমরা কোনো রকমের আর্টিকেল ব্যবহার করব না। দেখো পাঁচ দাগে পেয়েছি হোয়াট ড্যাশ ফুলস। আচ্ছা দেখো এখানে এখানে এসটা হবে না। তো এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু দুই রকম নিয়মে আমরা দেখতে পাই। প্রথম নিয়মটা কি? যে ব্রাভো, অ্যালাস, হুররা, এই সমস্ত এক্সক্লেমেটরি ওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু একভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করি। আর একটা রকম ভাবে দেখা যায় যে যেখানে কিন্তু আমরা কোন রকমের এক্সক্লেমেটরি ওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করি না, তার পরিবর্তে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন হাউ বা হোয়াট এইগুলোকে আমরা ব্যবহার করি। তো এইগুলোর মাধ্যমেও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সেস প্রকাশ করা হয়। তো এইখানে আমরা মনে রাখবো যে হোয়াট বা হাউ দিয়ে যে সমস্ত বাক্যগুলো আমরা পাবো সেখানে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে দেখা যায়। সাধারণত সেইখানে আমরা এ বা অ্যান ব্যবহার করে থাকি। তো এখানে দেখো যেহেতু এফ রয়েছে, আর আমরা জানি এফটা হচ্ছে কি কনসোন্যান্ট, তাই কিন্তু এখানে বসবে এ, অর্থাৎ হোয়াট আ ফুল, এইটাই কিন্তু হবে। চলো আমরা পরেরটা একটু দেখে নেই। দেখো ছয়ের দাগে বলছে ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। তো এটা আমরা আগেই তো আলোচনা করেছি যে এই যে শব্দটা রয়েছে ইউজফুল, উচ্চারণটা কি রকম?
ইউ এর মতো। আর আমরা জানি যে ইউ এর মতো কোনো নাউনের যদি উচ্চারণ হয় এবং তার আগে কোনো যদি আর্টিকেল বসানোর কথা বলে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু এ বসাই। দেখো 7 দাগে আমরা খুব একটা ইম্পর্টেন্ট নিয়ম আমরা পড়তে চলেছে, সেটা দেখো বলেছে যে পুল হিম বাই ড্যাশ ইয়ার। তো পুল মানে টানো, তাকে কান ধরে টেনে আনো, মূল কথা যেটা হচ্ছে এটা। তো এখানে আমাদের প্রশ্ন, এখানে আমরা এই যে ড্যাশে অর্থাৎ ইয়ারের আগে আমরা কোনো আর্টিকেল বসাবো কিনা। সাধারণভাবে হয়তো আমাদের মনে হতে পারে যে এখানে আমরা পুল হিম বাই হিজ ইয়ার, তার কান ধরে টেনে আনো, হিজ ব্যবহার করতে পারি, বা কেউ কেউ বলতে পারি এখানে ই আছে, এটা তো হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে আমরা অ্যান ব্যবহার করব। কিন্তু দেখো এখানে কিন্তু 7 দাগে অ্যান অথবা হিজ অর্থাৎ অপশন এ এবং অপশন ডি দুটোর মধ্যে কিন্তু কোনোটাই হবে না। কারণ নিয়মটা আমরা একটু জেনে রেখে দিই যে আমরা আগে আলোচনা করেছি যে পজিটিভ সম্পর্কে, পজিটিভ কেস সম্পর্কে। পজিটিভ কেসটা কি? পজিটিভ কেস হচ্ছে যেখানে সম্পর্ক বা সম্বন্ধ বোঝায়, যেমন আমার বই, তোমার খাতা, তাদের ভাই, এই যে আমার, তোমার, তাদের, এই যে কথাগুলো বললাম না, এইগুলো হচ্ছে পজিটিভ কেস। যেমন কি ইংলিশে যেগুলো কি হয়, হিজ, হার, ইয়োর, দেয়ার, এইগুলো হচ্ছে পজিটিভ কেস। এছাড়া ধরো মাইন, হার্স, দেয়ার সবই কিন্তু পজিটিভ কেস। কিন্তু পজিটিভ কেসের মধ্যেও দু রকমের ভাগ রয়েছে। দেখো যেগুলো হচ্ছে মাই, ইয়োর, দেয়ার, এইগুলো কিন্তু হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর যেগুলো মাইন, দেয়ার্স, ইয়োর্স, এইগুলো কিন্তু পজিটিভ প্রোনাউন। তো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন সম্পর্কে আমরা ভালোভাবে অন্য কোনো ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করে নেব। জাস্ট এখন এইটুকু জেনে রেখে দেই যে পজিটিভ কেস যেখানে আসবে অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যেখানে আসবে, যদি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কোনো অঙ্গ বা প্রত্যঙ্গের নাম হয় তাহলে কিন্তু আমরা ওই অঙ্গ প্রত্যঙ্গের নামের আগে কিন্তু একটা দা ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি হবে? এখানে দেখো আমরা পেয়েছি কি যে দ্য স্নেক বিট হার। এখানে সরি, এখানে কি রয়েছে? পুল হিম বাই ড্যাশ ইয়ার। তো এখানে আমরা কাকে পেয়েছি দেখো হিম। হিমটা কোন কেস? হিমটা তো আমরা জানি হিমটা পজিটিভ কেস। আর হিম এবং এই পজিটিভ কেসের পরে কে রয়েছে? দেখো একটা ইয়ার, একটা দৈহিক অঙ্গ বা কানের নাম করছে। তো এখানে যেহেতু পজিটিভ কেস অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ইয়ার অর্থাৎ একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলেছে, সেই জন্য কিন্তু এখানে আমরা বসালাম বা বসাতে হবে আমাদেরকে দি। নিয়মটা আমরা মনে রেখে দেই এক কথাতে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গের নাম বসাই তার আগে আমাদেরকে দি বসাতে হবে। সেই জন্য এখানে আমরা কিন্তু দ্য ইয়ার লিখেছি, অর্থাৎ পুল হিম বাই দ্য ইয়ার। চলো 8 দাগেরটা দেখি কি বলেছে। দ্য স্নেক বিট হার ইন ড্যাশ লেগ। এইটা তো আমি বলতেই চাই না উত্তরটা, এটা তোমাদেরকে করতে হবে। তো আশা করি এতক্ষণে তোমরা বুঝে নিয়েছো উত্তরটা কি হবে, তবু আমি তোমাদেরকে একটু হেল্প করছি। দেখো একদম 7 দাগের মতোই আমরা 7 দাগে যে নিয়মটা এখানে আলোচনা করেছিলাম, 8 এর ক্ষেত্রে কিন্তু দেখো সেম নিয়মটা। কি বলছে? যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম হয় তাহলে ওই অঙ্গ প্রত্যঙ্গের নামের আগে কিন্তু বসবে কেবলমাত্র দি। তাহলে এখানে আমরা কি লিখবো? যে the snake beat her in dash leg। তাহলে এখানে এই যে হার, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর লেগ এটা হচ্ছে পা, অঙ্গ প্রত্যঙ্গের নাম। তাহলে কিন্তু এখানে বি অপশন অর্থাৎ দি কিন্তু এখানটাতে হবে, অর্থাৎ দ্য স্নেক বিট হার ইন দ্য লেগ, এটাই সঠিক উত্তর। চলো এবার 9 দাগেরটা দেখি। বলছে ড্যাশ মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আমরা জানি যে ইংলিশে একটা ব্যবহার রয়েছে যে যত তত, আমরা বাংলাতে বলি না যে যত তুমি পড়বে তত তুমি শিখবে, যত খাবে তত মোটা হবে। এই যে বাংলায় আমরা বলি যত বা তত দিয়ে যে সমস্ত বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি, ইংলিশেতেও ইংরেজিতেও কিন্তু এর ব্যবহার করা হয় দি এর মাধ্যমে, অর্থাৎ টিএইচই দি বা দা এর মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এখানে মনে রাখতে হবে যে ড্যাশ মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আমরা বাক্যটা পড়েই বুঝতে পারছি যে এখানে এটা বলতে চাইছে যে যত তুমি পড়বে তত তুমি শিখবে। তাহলে এখানে যেহেতু যত ততের ব্যবহার রয়েছে, দেখো পরের পার্টে দা ব্যবহার করা হয়েছে, তাহলে এখানেও কিন্তু আমরা ফার্স্ট পার্টে কি ব্যবহার করব? দি ব্যবহার করব, অর্থাৎ বি অপশন। ক্লিয়ার? তাহলে যত পড়বে তত শিখবে, যত খাবে তত মোটা হবে। দ্য মোর ইউ ইট দ্য মোর ইউ বিকাম ফ্যাট। এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা দা বা প্রথম অংশ দি ব্যবহার করি, পরের পার্টেও কিন্তু দি ব্যবহার করে থাকি। এবার দেখো 10 দাগে কি বলছে? ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। খুব একটা ইম্পর্টেন্ট রুল আমরা 10 দাগে শিখে নেব। সেটা কি বলছে? যে ব্যাপারটা হচ্ছে যে দেখো এই যে ইংলিশ যে কথাটা এখানে রয়েছে, এই ইংলিশ এই কথার দ্বারা কিন্তু আমরা দুটো জিনিস আমরা প্রকাশ করতে পারছি। কি? এই ইংলিশ কথা দ্বারা একবার কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়,
বা ভাষার কথা বলা হয়, আবার এই ইংলিশ এর দ্বারা কিন্তু সেই কমিউনিটি বা কোনো একটা জাতিকে বা গোষ্ঠীকেও বলা হয় কিন্তু। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি একই শব্দ যেটা কিনা দেশ মানে কোনো জাতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে ওই শব্দ যদি কোনো কমিউনিটি অর্থাৎ জাতিকে বোঝায়, তাহলে আমরা কেবলমাত্র সেই শব্দের আগে আমরা কিন্তু দা ব্যবহার করব। তাহলে আমরা কি মনে রাখলাম, দা কার ক্ষেত্রে ব্যবহার করে থাকবো আমরা, যদি যে শব্দ দ্বারা আমরা কমিউনিটি বা জাতিকে বোঝাবো। যেমন ধরো জার্মান, এই কথা দ্বারা কিন্তু আমরা দুটো কথা বোঝাই, এক জার্মান দেশের অধিবাসীদেরকে বোঝাই, আবার জার্মান এই কথার দ্বারা কিন্তু জার্মান ভাষা এটাকেও বোঝায়। ঠিক তেমনি ইংলিশ এই কথাটা দ্বারা আমরা ইংরেজদেরকে বোঝাই, আবার ইংলিশ এই কথা দ্বারা আমরা কিন্তু ভাষাটাকে বোঝাই। যখন ভাষার কথা ব্যবহার করা হবে বা ভাষার কথা বলা হবে, সেখানে কোনো রকম আর্টিকেল কিন্তু ব্যবহার করব না, এবং যেখানে ওই শব্দ দ্বারা জাতিকে বোঝানো হবে, সেখানে কিন্তু আমরা দ্য আর্টিকেলটা ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, ইংলিশ ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশটাকে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু এর আগে আমরা কোনো আর্টিকেল বসাবো না, অর্থাৎ অপশন ডি নো আর্টিকেল হবে। চলো আমরা আরো একটু এগিয়ে যাই। দেখো 11 দাগ বলছে ড্যাশ বয়েজ ডু নট রান ইন দ্য সান। এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে, তোমরা আশা করি খেয়াল করেছো বয়েজ কথাটার পরে একটা কিন্তু কমা রয়েছে। তো আমরা জানি যে এই কমার সাহায্যে আমরা কিন্তু কাউকে মানে ধরো কাউকে আমরা ডাকছি, সেটাকে লিখিত আকারে লিখিত ভাষায় প্রকাশ করতে গেলে আমাদের কিন্তু কমার ব্যবহার করতে হয়। যেমন ধরো আমি বললাম রাজু এদিকে এসো, এটা বলার সময় নয় আমার বলার ঢং দেখে বুঝতে পারছি এখানে রাজু শব্দ দ্বারা কাউকে ডাকা হচ্ছে, কিন্তু যখন আমি লিখবো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এইরকম ক্ষেত্রে ওই শব্দটার পরে আমরা ওই যে যার নাম ধরে ডাকছি বা যাকে ডাকছি ওই শব্দটার পরে আমরা একটা কমা বসাই, এটাকে ভোকেটিভ বলা হয়। তো এই কমা যেখানে ব্যবহার করা হলো, অর্থাৎ বয়েজের পরে আমরা কমা ব্যবহার করেছি, এখানে ভোকেটিভ করা হয়েছে, অর্থাৎ ছেলেগুলোকে ডাকা হয়েছে। যেমন ছেলেরা ডু নট রান ইন দ্য সান, আলোতে, প্রখর সূর্যের আলোতে তোমরা দৌড়িও না। তাহলে এখানে বয়েজ কথাটা কিন্তু এখানে আমরা কিন্তু এর দ্বারা ছেলেদেরকে ডাকছি, আর যখন ভোকেটিভ ব্যবহার করা হলো এখানে কিন্তু আমরা কোনো রকমের আর্টিকেল ব্যবহার করব না, অর্থাৎ নো আর্টিকেল হবে। মূল কথা এটা খেয়াল রেখে দাও যে যখন ওই শব্দের দ্বারা কাউকে ডাকা হবে এবং পরে যদি ওই নাউনের পরে কমা থেকে থাকে, তাহলে আমরা তার আগে কোনো রকমের আর্টিকেল ব্যবহার করব না। দেখো 12 দাগে কি বলছে, হেয়ার ইজ ড্যাশ এগ। এখানে এগ এর প্রথমে কি রয়েছে, ই রয়েছে, আর আমরা জানি ইটা হচ্ছে কি, এটা ভাওয়েল, কারণ ভাওয়েল কটা, এ, ই, আই, ও এবং ইউ, এই 5টা ভাওয়েলের জায়গায় তো অ্যান্ড বসানো হয়। দেখো এদের মধ্যে থেকে এখানে কি রয়েছে, ই রয়েছে, তাহলে এখানে ইটা ভাওয়েল, তাই এর আগে কিন্তু আমরা অ্যান্ড বসালাম। চলো 13 জায়গাটা দেখে নিই। বলছে হাসিম রিচড দেয়ার ড্যাশ আওয়ার লেট। হাসিম সেখানে 1 ঘন্টা দেরি করে পৌঁছালো। তো এখানে দেখো শব্দটা কি রয়েছে, আওয়ার, যদিও শব্দটা শুরু হয়েছে এইচ দিয়ে, কিন্তু এই শব্দটার মানে যেখানে আওয়ার, এই এইচ এর উচ্চারণটা কিন্তু কেমন, আয়ের মতো, তাই না? আর আমরা জানি এইচ এর উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয়, তাহলে তার আগে আমরা কি ব্যবহার করি, তার আগে কিন্তু আমরা অ্যান ব্যবহার করে থাকি, যদিও এইচ তার আগে আমরা অ্যান ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে আমরা কি লিখবো, অ্যান লিখবো। কেন না, এখানে এইচ এর উচ্চারণটা অ বা আয়ের মতো হয়েছে তাই। এবারে দেখো 14 দাগ, 14 দাগে কি বলছে, দেয়ার ইজ ড্যাশ হসপিটাল ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকাতে একটা হসপিটাল রয়েছে, তাহলে এখানে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতেই হবে। এখানে দেখো রয়েছে কি এইচ, এইচটা তো ভাওয়েল নয়, এটা কনসোনেন্ট, তাই কিন্তু এর আগে আমরা কি বসালাম, এ বসালাম, অর্থাৎ দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার লোকালিটি। চলো 15 দাগটা আমরা দেখে নিই। দেখো বলছে সীতা বিকেম ড্যাশ লয়ার। সীতা একজন আইনজীবী হলো। তো দেখো এখানে প্রথম শব্দটা কি, এখানে দেখো রয়েছে এল, এটা কনসোনেন্ট সাউন্ড, তাই কিন্তু এর আগে আমরা কি বসাচ্ছি, এ বসাচ্ছি। যেমন কি আই এম আ ডক্টর, আই এম আ টিচার, আমরা বলি না, দেখো আমরা প্রফেশনের নামের আগে কিন্তু আমরা এ ব্যবহার করে থাকি বা অ্যান ব্যবহার করে থাকি।
তো ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে হয়েছে যে যেহেতু এটা প্রফেশনের নাম, তাই দেখো আমরা কিন্তু লয়ারের আগে আমরা এ বসিয়েছি। যদি এখানটাতে ইঞ্জিনিয়ার থাকতো তাহলে কিন্তু আমরা ইঞ্জিনিয়ার শব্দটার আগে কিন্তু আমরা অ্যান বসাতাম, কারণ ইঞ্জিনিয়ারটা তখন শুরু হতো ই দিয়ে, ওটা ভাওয়েল, তাই ওখানে আমরা অ্যান বসাতাম। আর যেহেতু এখানে লয়ার, এটা এল দিয়ে শুরু কনসোনেন্ট, তাই এখানে আমরা এ বসিয়েছি। ঠিক আছে, চলো এবার 16 ব্র্যাকেটটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগের ভিডিওতে মানে আর্টিকেল নিয়ে যে ক্লাসটা করেছি সেই ভিডিওতেও কিন্তু ডিটেলসে বলা রয়েছে এ এন্ড দি কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে। তো চলো আমরা আজকে আরো একবার দেখে নেই। দেখো কি বলছে, তিতাস ইজ ড্যাশ এল এল বি। তো এখানে শব্দটা কি, এল এল বি, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন এল এল বি। তো এই যে এল, তুমি উচ্চারণ করো, উচ্চারণটা কি হচ্ছে দেখো। আমরা যখন উচ্চারণ করছি আগে কিন্তু আমরা বলছি কি এ, তারপরে গিয়ে ল। যেহেতু এল দিয়ে শুরু হয়েছে এবং এর উচ্চারণটা হয়েছে এর মতো, তাই কিন্তু আমরা এখানে কি বসাচ্ছি, আমরা এখানে বসালাম অ্যান। ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা বিষয় এখানে উল্লেখ করে দেই। তো ধরো তুমি কোনটা শব্দ পেলে, হি ইজ ড্যাশ বি এ, তুমি এরকম একটা শব্দ তুমি পেয়েছো, তাহলে আমাকে তুমি বলো এর আগে তুমি এ বসাবে না অ্যান বসাবে। এখানে কিন্তু এর আগে অ্যান বসবে না, এখানে কিন্তু বি বসবে। কেন বি বসবে? কারণ দেখো বি আমরা প্রথমেই কি উচ্চারণ করছি, ব ব, তাহলে এখানে প্রথমে কিন্তু কনসোনেন্ট সাউন্ড আসছে। যেহেতু কনসোনেন্ট সাউন্ড ব আসছে, সেই জন্য কিন্তু আমরা এখানে এ ব্যবহার করব। এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় একটু মনে রাখবে। খুব ইন্টারেস্টিং। দেখো মাঝে মধ্যে এরকম হয় যে আমরা কখনো কখনো কোনো মানুষের নামটা আমাদের স্মরণে থাকে না, তার টাইটেলটা আমাদের মনে থাকে বা তার সারনেমটা আমাদেরকে মনে থাকে। যেমন ধরো কোন একজন মানুষ, ধরো তার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তার টাইটেলটা আমার স্মরণে রয়েছে। তো যেখানে কোনো মানুষের নাম খেয়াল থাকবে না, তার সারনেম খেয়াল থাকবে, তো ওই সারনেমের আগে আমরা এ বা অ্যান এই আর্টিকেলটা বসাবো। তাহলে কি বললাম 17 দাগে, যদি আমরা কেবল সারনেম অর্থাৎ পদবী, যদি আমরা শুধু পদবীটুকু যদি আমরা খেয়াল রেখে দেই, মানে মনে থাকে, কিন্তু তার নামটা আমাদের স্মরণে নেই, তাহলে ওই সারনেম বা পদবীর আগে আমরা কি বসাতে পারি, এ বা অ্যান বসাতে পারি। যেহেতু দেখো এখানে মিস মন্ডল বলেছে এখানে এমটা হচ্ছে কি কনসোনেন্ট, তাই কিন্তু এর আগে আমরা কি বসিয়েছি, এখানে আমাদের এ বসাতে হবে। সরি, এটা বড় হাতের করতে হবে। এখানে কিন্তু আমাদের এ বসবে, অর্থাৎ এই অপশনটা, অপশন সি। চলো এবার দেখি 18 দাগেরটা কি বলছে, হি প্লেস ড্যাশ ক্রিকেট। ভেরি ইজি, এইটুকু আমরা মনে রেখে দেব। মানে কোনো খেলার যে নাম হবে, ক্রিকেট, ফুটবল, টেনিস, যাই হোক না কেন, কোনো খেলার নামের আগে আমরা কি বসাই না, কোনো আর্টিকেল বসাই না। তাহলে এখানটাতে হবে কি, নো আর্টিকেল, ডি। কিন্তু দেখো আমরা কিন্তু বলি না যে সচিন প্লেজ এ ক্রিকেট, আমরা বলি না। আমরা বলি কি সচিন প্লেজ ক্রিকেট। আমরা কিন্তু বলি না যে রোহান বোপান্না প্লেজ আ টেনিস, আমরা কিন্তু এরকম বলি না। তো এটা আমাদের খেয়াল রাখা দরকার। চলো এবার আমরা 19 দাগে দেখো কি বলছে, আই এম লেট ফর ডিনার। তো আমরা এইটুকু মানে যে নিয়মটা আমরা আগে বলেছি, নিয়মটা এখানেও অনেকটা প্রযোজ্য, যে আমরা যেরকম কোনো খেলার নামের আগে আমরা দি বসাই না, ঠিক তেমনি কিন্তু আমরা আহার এর আগেও কিন্তু মানে খাওয়া দাওয়া এর আগেও কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাই না। যেমন ধরো ডিনার, লাঞ্চ, হ্যাঁ, ব্রেকফাস্ট, এদের আগে কিন্তু আমরা কোনো রকমের আর্টিকেল বসাবো না। তাহলে এখানেও যেহেতু ডিনার একটা মানে আহারের কথা বলছে, খাবারের কথা বলছে, রাত্রের খাবার, তাই কিন্তু এর আগে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ এটাও কিন্তু হবে অপশন নাম্বার ডি, নো আর্টিকেল। চলো 20 জায়গাটা দেখে কি বলছে, ড্যাশ কাউজ গিভ মিল্ক। এখানে কি আমরা দা ব্যবহার করব নাকি করব না, নাকি আমরা এ এন্ড দির মধ্যে কোনটা নেব? তো দেখো মূল কথা এটা খেয়াল রেখে, তো সাধারণভাবে একটা নিয়ম রয়েছে, আমরা কোনো মানে প্লুরাল নাউনের আগে সাধারণত অর্থে আমরা দি ব্যবহার করে থাকি না। যেমন কি দা কাউজ গিভ মিল্ক, এটা বলার প্রয়োজন নেই। এটা আমরা কি করব, এখানে আমরা কোনো আর্টিকেল নেব না, আমরা প্লেন বলবো কাউজ গিভ মিল্ক। আচ্ছা দেখো 21 জায়গায় কি বলছে, ড্যাশ কাউজ অফ হরিয়ানা গিভ মাচ মিল্ক। হরিয়ানার গরুগুলো ভালো দুধ দেয়। তো এখানে মনে রাখতে হবে, আমরা দেখো 20 দাগেও কিন্তু আমরা কাউজ পেয়েছি, দেখো আবার আমরা 21 দাগেও কাউজ পেলাম, কিন্তু 20 দাগের কাউজে আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করিনি। কিন্তু 21 দাগের যে কাউজ রয়েছে এর আগে কিন্তু আমাদেরকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ দেখো এই কাউজ অফ কোথাকার কাউজ না, কাউজ অফ হরিয়ানা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো যখন
এই মানে কাউজকে নির্দিষ্ট করে দেওয়া হলো, এই যেহেতু নির্দিষ্ট করে দেওয়ার কারণে কিন্তু আমরা নির্দিষ্ট জাতীয় যে আর্টিকেল অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দিটাকে আমাদেরকে কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্য কাউজ অফ হরিয়ানা, হরিয়ানার নির্দিষ্ট করে দেওয়ার কারণে। ক্লিয়ার? তো চলো আমরা এবার পরেরটা দেখি। 22 দাগ দেখো কি বলছে, মার্চ ইজ ড্যাশ থার্ড মান্থ অফ দ্য ইয়ার। ভেরি গুড। তো এখানে কি রয়েছে, এখানে শব্দটা রয়েছে থার্ড। আমরা জানি অ্যাডজেক্টিভের এক ধরনের ব্যাপার রয়েছে, একটা হচ্ছে দু রকমের ভাগ রয়েছে, সেটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার। আমি এখানটাতে লিখছি, একটাকে বলা হয় কার্ডিনাল অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। কার্ডিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো, যেমন আমরা বলি 1 2 3, এগুলো হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। আর অর্ডিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো, আমরা বলি না ফার্স্ট, তারপরে বলি সেকেন্ড, এই যে তারপরে থার্ড, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই যে কথাগুলো আমরা ব্যবহার করছি এগুলো হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। আর সবসময় মনে রাখতে হবে যে যেগুলো অর্ডিনাল অ্যাডজেক্টিভ, সেই অর্ডিনাল অ্যাডজেক্টিভের আগে আমরা কিন্তু দ্য ব্যবহার করব, এটা কিন্তু রুল মনে রাখবে। যেরকম কি মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার। চলো আমরা পরেরটা দেখি। 23 দেখে কি বলছে, ড্যাশ অফ রাহাত ইজ নোন টু অল। অপশন কি কি দিয়েছে, অ্যান্ড অনেস্টি, দ্য অনেস্টি, এই অনেস্টি এবং অনেস্টি। অর্থাৎ মূল বাংলাটা হচ্ছে এই যে রাহাতের সততা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল বা সকলেই জানে। আমরা একটা নিয়ম আমরা আগেই শিখেছি, সেটা কি যে ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো দি বসে না। এই নিয়মটা আমরা আবারও জেনে রেখে দিই। আর একটা নতুন নিয়ম কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু দি বসে না। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনগুলোকে বোঝানো হচ্ছে, ধরো কিংডম, তারপরে হচ্ছে ফ্রেন্ডশিপ, এক কথায় ডমশিপ, হুডনেস, এই সমস্ত মানে সাফিক্স গুলো যে সমস্ত নাউনের সঙ্গে জড়িত থাকে সেগুলো হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইখানে দেখো বলছে, তাহলে এখানে তো শুধু এখানে অনেস্টি হওয়া দরকার ছিল, যে অনেস্টি অফ রাহাত ইজ নোন টু অল, কিন্তু এটা কিন্তু এখানে হবে না। এখানে আমাদেরকে বি অপশন অর্থাৎ দা অনেস্টি কথাটা লিখতে হবে। কেন না, রাহাতের মধ্যে যে সততা রয়েছে, সততা তো অনেক রকমের ব্যাপার থাকে, সততা অনেক কিছুই হয়, কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে রাহাতের যে সততা, সেই সততা অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এই নির্দিষ্টকরণের জন্য অর্থাৎ নির্দিষ্ট করার কারণেই কিন্তু আমরা এখানে দা অনেস্টি এই কথাটা কিন্তু আমাদের এখানটাতে লিখতে হবে, অর্থাৎ দা অনেস্টি অফ রাহাত ইজ নোন টু অল। এবার দেখো 24 দেখে কি বলছে, দিস ইজ ড্যাশ 1 রুপি কয়েন। আর আমরা আগের ভিডিওতে আমরা মানে খুব সহজে শিখে নিয়েছি যে 1 কথাটা কোথাও থাকা মানেই তার আগে আমাকে এ লিখতে হবে। দিস ইজ আ 1 রুপি কয়েন। নিয়মটা যদি অন্যরকম, যে ওয়া এর মতো উচ্চারণ হলে, মানে ও এর উচ্চারণ যদি ওয়া, কার মতো, যদি ও এর উচ্চারণ যদি হয় ওয়া এর মতো উচ্চারণ হলে তার আগে আমরা কি বসাই, তার আগে আমরা বসাই হচ্ছে অ্যান। তো যাই হোক, এখানে আমি ডিটেলসে বলছি না, তোমরা প্রয়োজনে আমাদের আর্টিকেল নিয়ে করা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো, সেখানে আরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা পরেরটা এগিয়ে যাই। দেখো বলছে হি স্পিক্স ড্যাশ ট্রুথ। খুব ইম্পর্টেন্ট কি সেটা, এই যে ট্রুথ এবং দেখো 26 দাগটা একসঙ্গে বলে দিই, হি টোল্ড ড্যাশ লাই। তো এই ট্রুথ এবং লাইয়ের সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে যে যেখানেই আমরা ট্রুথ কথাটা পাবো সেখানে সবসময় ট্রুথের আগে আমরা দি লিখবো, এবং যেখানে লাই পাবো সেখানে আমরা এ লিখবো। অর্থাৎ হি স্পিক্স, এখানটাতে কি হবে 25 দাগে ট্রুথ, মানে এখানে কি লেখার কথা বলা হয়েছে, দি, অর্থাৎ হি স্পিক্স দ্য ট্রুথ, এখানে দি হবে। আর 26 দাগে কি বলছে, হি টোল্ড ড্যাশ লাই, তাহলে এখানে কিন্তু হবে হি টোল্ড আ লাই। মূল কথা হচ্ছে এইটা, ট্রুথের আগে দি, লাইয়ের আগে এ। চলো এবারে আমরা 27 দাগাটা একটু দেখে নিই। দেখো 27 দাগে কি বলছে, সৃজন ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দা ক্লাস। সৃজন ক্লাসের মধ্যে সব থেকে লম্বা। তাহলে এখানে যে জিনিসটা আমাদেরকে মূল খেয়াল রাখতে হবে, এই যে কথাটা আমি এখানে লেখা রয়েছে টলেস্ট, এটা কোন ডিগ্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমরা চিনবো কিভাবে, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে অথবা এসটি থাকে অথবা প্রথমে মোস্ট কথাটা লেখা থাকে, তাহলে এই সমস্ত অ্যাডজেক্টিভ কিন্তু তখন সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। তার মানে কি, দুইয়ের বেশির মধ্যে যখন তুলনা বোঝায় তখন হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে দেখো কি বলছে, সে ক্লাসের মধ্যে সবার থেকে বেশি লম্বা, মানে সৃজনের সঙ্গে বাদ বাকি সকলের তুলনা বোঝাচ্ছে, যেটা সুপারলেটিভ ডিগ্রি।
আর সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি বসাই? আমরা কিন্তু অবশ্যই সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দি, টিএইচই দি এই কথাটা ব্যবহার করে থাকি। তাহলে 27 এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি। দেখো 28 দাগ কি বলছে? দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু ড্যাশ এন্ড। তো এখানে কি লেখা রয়েছে? এন্ড। আচ্ছা 29 দাগটা আমি বলে দিই। দেখো রয়েছে যে দ্য হিলস সিজন হ্যাজ কাম টু ড্যাশ ক্লোজ। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুটো ফ্রেজ আমরা মুখস্থ করে নিই। সেটা কি? কাম টু অ্যান এন্ড এবং কাম টু আ ক্লোজ, অর্থাৎ দুটোর মানে হচ্ছে কি? শেষ হয়ে যাওয়া বা শেষের দিকে চলে আসা। দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু ড্যাশ এন্ড, তাহলে আমরা এন্ড এর আগে আমরা কি পেয়েছি? অ্যান পেয়েছি। তাহলে এখানে কি হবে? অ্যান। এর ফ্রেজটা জাস্ট মুখস্থ করতে হবে, কাম টু অ্যান এন্ড। এবং দেখো ক্লোজের আগে কি বসানোর কথা বলা হয়েছে? এ বসানোর কথা বলা হয়েছে। তাই কি হবে? 29 দাগে দ্য হিলস সিজন হ্যাজ কাম টু আ ক্লোজ, তাই এখানটা হবে সি অপশন। দেখো 30 দাগে কি বলছে? হি হ্যাজ গান টু ড্যাশ পাঞ্জাব, সে পাঞ্জাবে গেছে। আমরা একটা নিয়ম জানি যে সাধারণভাবে কোনো আর্টিকেলের মানে সাধারণভাবে কোনো দেশের নাম বা কোনো জায়গার নাম বা রাজ্যের নামের আগে আমরা কি ব্যবহার করি না? আমরা দা কথাটা ব্যবহার করি না। কিন্তু নির্দিষ্ট কয়েকটা দেশের নাম রয়েছে বা রাজ্যের নাম রয়েছে বা জায়গার নাম রয়েছে যাদের আগে আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করে থাকি। যেমন সেটা কি? ধরো ইউকে, এর আগে আমরা আর্টিকেল মানে আমরা দি আর্টিকেল ব্যবহার করে থাকি এগুলোর আগে আমরা। তারপরে এছাড়াও রয়েছে ধরো ইউএসএ, তারপর ধরো রয়েছে ইউএই, তারপর ধরো রয়েছে পাঞ্জাব, তারপর ধরো রয়েছে কঙ্গো, তারপর ধরো রয়েছে নেদারল্যান্ডস। হ্যাঁ, এই সমস্ত দেশের নামের আগে কিন্তু আমরা দা কথাটা ব্যবহার করি। তাহলে এখানে কি হবে? পাঞ্জাব, আর আমরা জানি কি পাঞ্জাবের আগে কি বসে? দা বসে। ব্যাস লিখে দিলাম দা। এবার দেখো 31 দা কি বলছে? ইংলিশ আর ভেরি হার্ড ওয়ার্কিং। আচ্ছা, তার মানে কি বলছে? যে ইংরেজরা খুব মানে কঠোর পরিশ্রমী। তো এই নিয়ম সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। নিয়মটা কিছুটা আমি আরেকবার স্মরণ করিয়ে দিই। ভাষার নামে যদি বোঝায় ওই একই শব্দ দ্বারা, তার আগে আর্টিকেল বসে না। কিন্তু এই একই শব্দ দ্বারা যদি কোনো জাতকে বোঝায় তাহলে কিন্তু তার আগে আমরা দি ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি বলছে? ইংলিশ আর ভেরি হার্ড ওয়ার্কিং, ইংরেজরা খুবই মানে ইংরেজরা কঠোর পরিশ্রমী। তাহলে এখানে ইংরেজি কোনো মানে এই ইংলিশ কথাটা দ্বারা কিন্তু ইংরেজি ভাষাকে ব্যবহার করা হচ্ছে না, বরঞ্চ এই মানে ইংলিশ এই ওয়ার্ডের দ্বারা কিন্তু ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে। তাই কিন্তু এখানে আমরা যেখানে জাতি বোঝাবে আমরা পেয়েছিলাম সেখানে আমরা কি লিখবো? জাতি বোঝালে সেখানে কিন্তু আমাদেরকে দি ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে ছোট্ট করে একটু পিছন দিকে নিয়ে যাই। দেখো এই যে আমরা কিন্তু দেখো 10 এর দাগে আমরা কি লিখেছি? দেখো এখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। কারণ কি? এখানে ইংলিশ দ্বারা কি বোঝানো হয়েছে? ইজি ল্যাঙ্গুয়েজ, ভাষার কথা মানে বোঝানো হয়েছে, সেজন্য কিন্তু এখানে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করিনি। চলো আমরা ফিরে যাই আমরা যেখানে আমরা পড়ছিলাম। দেখো 32 দাগে কি বলছে? হি ইজ দ্য স্কলার অফ দ্য ডে। আচ্ছা, তার মানে কি? সে এই দিনকার মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি। তো এখানে স্কলার অফ দ্য ডে আমরা এর দ্বারা কি বোঝাতে চেয়েছি? দেখো এখানে আমরা কিন্তু একটা সুপারলেটিভ ভাগ মানে সুপারলেটিভ ভাব বোঝাতে চেয়েছি, সবার থেকে বেশি জ্ঞানী এরকম মানে ওই দিনের মধ্যে আমরা এরকম বোঝাতে চেয়েছি। তো যেহেতু এখানে স্কলার অফ দ্য ডে এই কথা দ্বারা মানে একদম একটা সুপারলেটিভ ভাব প্রকাশ করতে চেয়েছি, তাহলে সে একই রকম নিয়ম এখানেও কিন্তু আমরা দা ব্যবহার করে থাকবো। তাহলে মূল নিয়মটা কি বললাম? যদি শব্দ দ্বারা সুপারলেটিভ ডিগ্রি প্রকাশ করা হয়ে থাকে বা কোন শব্দ দ্বারা যদি সুপারলেটিভ এই ভাবটা যদি নিয়ে আসা হয় সবার থেকে, সেখানে কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। 33 দা কি বলছে? শি ইজ ড্যাশ টলার অফ দ্য টু গার্লস। তাহলে এখানে কজনের মধ্যে তুলনা বোঝানো হয়েছে? অফ দ্য টু গার্লস, দুজনের মধ্যে তুলনা হয়েছে। আর আমরা জানি কি? যেখানে অফ দ্য টু গার্লস অথবা অফ দ্য টু বয়েজ মানে এই ফ্রেজটা যেখানে পাবো অফ দ্য টু, তারপরে ধরো এখানে ড্যাশ থাকতে পারে, এখানে বয়েজ হতে পারে, গার্লস হতে পারে, টিচার্স হতে পারে। হ্যাঁ, তো যাই হোক না কেন এইরকম ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা মানে এই যে অ্যাডজেক্টিভ যেটা রয়েছে এর আগে কিন্তু আমরা দি বসাবো। হ্যাঁ, যেরকম দ্য টলার অফ দ্য টু গার্লস। দেখো 34 দাগে আমরা পেয়েছি ড্যাশ ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সামাজিক প্রাণী। তো আমরা একটা নিয়ম জানি কি? যে নির্দিষ্ট করে কোনো শ্রেণী বা কোনো ক্লাসকে বোঝাতে গেলে তার আগে আমরা দি বসাই। যেমন আমরা বলে থাকি যে ড্যাশ কাউ হ্যাজ টু হর্নস, কি বলি? যে দ্য কাউ হ্যাজ টু হর্নস, মানে সব গরুরই দুটো শিং থাকে। এটা এই ক্লাসকে পুরো জাতকে বোঝাচ্ছে, তাই তার আগে আমরা দি বসিয়েছি।
কিন্তু ম্যান ওম্যান এবং ম্যানকাইন্ড এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। এই যে ম্যান ওম্যান বা ম্যানকাইন্ড, কি কি বললাম? ম্যান ওম্যান এবং ম্যানকাইন্ড, এই তিনটে কথার আগে আমরা কোনো ক্ষেত্রেই কিন্তু, যদি ওগুলো সামগ্রিকভাবে বা ইন জেনারেল সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তথাপিও যদি সমস্ত ক্লাসকে ডিনোট করে, তবুও কিন্তু এই কথা তিনটের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করব না। তাহলে এখানে কিন্তু আমরা কি লিখবো? এটা নো আর্টিকেল, অর্থাৎ এখানে কিন্তু আর্টিকেল হবে না। যদি আমরা বলতাম দ্য ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, তার মানে কি হতো? যে ওই মানুষটাই, ওই নির্দিষ্ট মানুষটাই হচ্ছে সোশ্যাল অ্যানিম্যাল, মানে সামাজিক, আর সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা মানে আনসোশ্যাল বা অ্যান্টি সোশ্যাল, অসামাজিক। তাহলে মনে রাখতে হবে কি, যে ম্যান ওম্যান এবং ম্যানকাইন্ড এদের আগে কোনো আর্টিকেল বসাবো না। চলো লাস্টটা আমরা আজকে দেখে নেই কি বলছে। সুগার সেলস অ্যাট 10 রুপিস পার কিলোস। ভেরি গুড। আমরা নিয়মটা একটা মনে রেখে দিই, যদি পার মানে কি প্রতি, এটা এবার একটু এই বাক্যটার অর্থটা আমরা দেখে নেই কি বলছে। সুগার সেলস এট 10 রুপিস ড্যাশ কিলোস, মানে প্রতি কেজি সুগারের দাম 10 টাকাতে বিক্রি হচ্ছে, মানে প্রতি কেজি মানে চিনির দাম 10 টাকা। তাহলে আমি বলি না যে পার কেজি 10 টাকা, মানে 60 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় তারা চলছে। তো যেখানে এই পার কথাটা যেখানে আমরা লিখতে পারবো পার কথাটা, যেমন আমরা এই কথাটা তো ভুল হবে না যদি আমরা বলি যে সুগার সেলস অ্যাট 10 রুপিস পার কিলোগ্রাম, প্রতি কিলোগ্রামের সুগারের দাম 10 টাকা। তো যেখানে আমরা পার কথাটা লিখতে পারি, সেখানে কিন্তু আমরা এই এ বা অ্যান্ড এই কথাটাকে লিখতে পারি। তাহলে এখানে হবে কি, যেহেতু এখানে কে রয়েছে কনসোনেন্ট, তাই এখানে আমরা কি লিখলাম? এ কিলোগ্রাম। সঠিক উত্তরটা কি? সুগার সেলস এট 10 রুপিস আ কিলোগ্রাম। 36 দেখে কি বলছে, ড্যাশ ওম্যান ইজ ম্যানস পার্টনার, মহিলারা পুরুষের সাথী। তো এইখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে অ্যান, দি, এ এবং নো আর্টিকেল, তো এর উত্তরটা কিন্তু আমি তোমাদেরকে বলবো না। যদি তোমরা আমাদের আজকের ক্লাসটা বুঝতে পেরে থাকো, তোমরা সেই সঠিক উত্তরটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।